এই বিচার যাদেরকে করা হয়েছে তারা আমাদের যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত ছিল না। বিচার বিভাগের উপর যদি মানুষের আস্থা না থাকে তাহলে দেশে এটা অরাজকতার সৃষ্টি হতে বাধ্য। যারাই তাদের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। সাধারণ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, যে জনগণ তাদেরকে আর কোনো দিন ক্ষমতায় আসতে দিবে না। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে। দেখেন, যুদ্ধে ৭১ সনে আমরা দুইটি আইন করেছিলাম। একটা হলো কলাবাটা সরকার দালাল আইন, যারা ওই সময় তাদের রাজনৈতিক মতবাদের কারণে পাকিস্তানকে রক্ষা করার জন্য তৎকালীন পাকিস্তান সরকারকে সমর্থন দিয়েছে। স্বাধীনতা যখন তারা পাকিস্তান হেরে গেল, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্রতে আত্মপ্রকাশ করল, তখন আমরা যুদ্ধ অপরাধী বিচারের জন্য প্রচেষ্টা নিয়েছিলাম এবং সেই কারণেই আজকে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল যেটা হচ্ছে ৭৩ সেটা করা হয়েছিল। ৬৫,০০০ পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল। তার থেকে আমরা বাছাই করে ১৯৫ জন সামরিক কর্মকর্তাকে এবং সামরিক বাহিনীর লোককে আমরা যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত করে তাদের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল, এই আইন গঠন করা হয়েছিল। কিন্তু আমরা তাদের বিচার করতে পারিনি, আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি। তা আমি মনে করি যারা যুদ্ধ অপরাধীদের চিহ্নিত যুদ্ধ অপরাধী ছিল, যারা আমার মা বোনকে বেইজ্জত করেছিল, যারা আমার ভাইকে হত্যা করেছিল, বোনকে নির্যাতন করা হয়েছিল, তাদেরকে বাদ দিয়ে, যারা প্রধান আসনে ছিল তাদেরকে বাদ দিয়ে তাদের সেই কথিত সহযোগীদের আজকে যদি বিচার করা হয়, সেটা প্রহসনের নির্বাচন হবে। কেননা আমাদের ফৌজদারি আইনে স্পষ্টভাবে বিধান রয়েছে, প্রধান আসনীকে বাদ দিয়ে তাকে যে সহযোগিতা করে তার বিচার করা যায় না। তাই সেই কারণেই আমি দুইটি কারণে আমি বিচারের বিরুদ্ধে আছি। প্রথমটি হলো এই বিচার যাদেরকে করা হয়েছে তারা আমাদের যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত ছিল না এবং ৪০ বছর পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয় নাই। যদিও এর আগে বর্তমান সরকার ক্ষমতায় ছিলেন, তখনও কিন্তু তারা আজকে যাদের বিচার করছেন তাদেরকে বিচারের ব্যাপারে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি, বরং রাজনৈতিক অঙ্গনে তাদের সঙ্গে একত্রে তারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছেন। তাই সেই কারণেই আজকে আমি বলছি যে সারা পৃথিবীর যারা আইন বিশেষজ্ঞ রয়েছেন, যুদ্ধ অপরাধীদের বিশেষজ্ঞ রয়েছেন, তাদের সবারই একটি মত যে বর্তমান ট্রাইব্যুনাল আন্তর্জাতিক মানসম্পন্ন না। তা যদি না হয় তাহলে এই নির্বাচন, এই যে ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, এই বিচারটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না, দেশের লোকও এটা গ্রহণ করবে না। এটাকে একটা রাজনৈতিক প্রতিহিংসার ফলশ্রুতি হিসাবে তারা ধরে নেবেন। আমাদের বিচার বিভাগকে এমনভাবে দলীয়করণ করা হয়েছে, বিশেষ ক্ষেত্রে নিম্ন আদালতগুলিকে যেভাবে রাজনৈতিক প্রভাব দ্বারা প্রভান্বিত করা হচ্ছে, তাতে সাধারণ মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। এমনকি উচ্চ আদালতেও তারা নিয়োগের ক্ষেত্রে, বিচারক নিয়োগ ক্ষেত্রে যে দলীয় মনোভাব নিচ্ছেন এবং তারই কারণে কোনো কোনো ক্ষেত্রে সম্পূর্ণ অযোগ্য, অদক্ষ বিচারক নিয়োগ করা হয়েছে। তার ফলে দেশের মানুষের আজকে দেশের সর্বোচ্চ আদালতের উপর আস্থা অনেকটা কমে গিয়েছে। এবং এই বিচার বিভাগ যদি একবার দলীয়করণ হয়ে যায় এবং বিচার বিভাগের উপর যদি মানুষের আস্থা না থাকে তাহলে দেশে একটা অরাজকতার সৃষ্টি হতে বাধ্য। আমরা দেশকে যদি ভালোবাসি, আমরা যদি দেশে একটি গণতান্ত্রিক পদ্ধতি রাখতে চাই, তাহলে আগামী নির্বাচন যাতে সব দলের অংশগ্রহণের মধ্যে হতে পারে, সেজন্য একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে
একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। এবং আমি মনে করি যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, যারাই ক্ষমতায় আসুক, দেশের এই অস্বস্তিকর পরিবেশ, এই সংঘাতময় পরিবেশ ইনশাআল্লাহ দূরীভূত হবে। শুধুমাত্র বিচার বিভাগের উপরে না, বর্তমান সরকার সংবাদপত্র এবং ইলেকট্রিক মিডিয়া যেগুলো ছিল, যেটা তাদের মতবাদ এর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, দেশে সত্যি কথা প্রকাশ করতেছিল, জনগণের ভাষায় জনগণের দুঃখ দুর্দশার কথা প্রকাশ করতেছিল, বর্তমান সরকারের দুর্নীতির কাহিনী তুলে ধরেছিল, সেই মিডিয়াগুলোকে তারা বন্ধ করে দিয়েছে। এবং দিগন্ত টেলিভিশন, ইসলামিক টেলিভিশন তারা বন্ধ করেছে একটিমাত্র কারণে, সেদিন যে হেফাজতে ইসলামের যে সমাবেশ হয়েছিল, সেই সমাবেশের উপরে যে বর্বরোচিত হামলা হয়েছিল, সেই হামলা যখন ইলেকট্রিক মিডিয়া বিশেষ করে দিগন্ত এবং টেলিভিশন প্রচার করতেছিল, সেইটাকে বন্ধ করে দেওয়ার জন্য সেই দুইটি বন্ধ করে দেওয়া হয়েছে। এবং মাহমুদুর রহমান, আমার দেশের মাহমুদুর রহমানকে আজকে কারান্তরে রয়েছেন। তার একটা মাত্র কারণ, তিনি সত্যি কথা বলেছেন, তিনি বর্তমান সরকারের দুর্নীতি প্রকাশ করেছেন এবং এই কারণেই তাকে আজকে কারারুদ্ধ অবস্থায় আছে। এবং সরকার বর্তমানে সংবাদপত্র গণমাধ্যমের উপরে একটা অলিখিত সেন্সরশিপ অর্পণ করেছেন। যারাই তাদের বিরুদ্ধে কথা বলেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। দেখেন, যখন 4th অ্যামেন্ডমেন্ট হয়ে বাকশাল হয়েছিল, 4th অ্যামেন্ডমেন্টের সময় তখনকার সরকার, আওয়ামী লীগ সরকার, আমাদের সমস্ত সংবাদপত্রগুলো বন্ধ করে দিয়েছিল। মাত্র 4টি সংবাদপত্র যারা তাদের মনোভাব পোষণ করতেন, তারা দেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে বন্ধ বা বাতিল করে দিয়েছিল। একমাত্র বাকশাল সরকার, অর্থাৎ একটা মাত্র সরকার, দলীয় সরকার, বর্তমান আওয়ামী লীগ যে সরকার আছে, সেই সরকার পদ্ধতিতে তারা একটি সরকার করেছিল। এবং এখনকার বর্তমান সরকারের কোনো নেতার ভাবধারা দেখে মনে হচ্ছে তারা পুনরায় হয়তো সেই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার দিকে যাচ্ছেন। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষের যে মনোভাব, বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ যতটা সচেতন, এই ধরনের কোনো পদ্ধতি বাংলাদেশের বুকে আবার ফিরে আসবে এটা আমরা কোনো অবস্থায় বিশ্বাস করতে পারি না। এবং যে কোনো মূল্যে একদলীয় শাসন, সংবাদপত্রের কণ্ঠরোধ এবং বিচার বিভাগের উপর হামলা এবং বিচার বিভাগকে দলীয়করণের প্রচেষ্টা দেশবাসী ঐক্যবদ্ধভাবে অবশ্যই এটা প্রতিহত করবে। আমার মনে হচ্ছে বর্তমান সরকার দেশের জনগণের মনোভাব বুঝতে পেরেছে এবং আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আবার ফিরে আসতে পারবেন না, এটাও তাদের স্পষ্ট হয়ে গিয়েছে। আমার মনে হয় বিদেশি কোনো চাপ না থাকলেও তারা এই বিগত কয়েক বছর যে দুর্নীতি করেছে, দেশের মানুষের উপরে যে অত্যাচার করেছে, মিডিয়ার উপরে যে নির্যাতন, মিডিয়া কর্মীদের উপরে যে নির্যাতন করেছেন এবং যেভাবে রাজনৈতিক নেতাদেরকে গুম করেছেন, এই সব বিচারের সম্মুখীন তাদের হতে হবে। এই কারণে কোনো অবস্থায় তারা তাদের হাত থেকে ক্ষমতা হস্তান্তর করতে ইচ্ছুক না। আজকে যদি যাদের উপরে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে, এর বিচার এবং এটা আগামীতে যারা এই বিচারের জন্য দায়ী এবং এই বিচারের কাঠগড়ায় যাদেরকে দাঁড় করানো হয়েছে, সেই সরকারকে অবশ্যই কোনো অবস্থায় ক্ষমা করবেন না এবং এই ন্যায় বিচারের পরিপন্থী
যে জুলুম হচ্ছে, এই জুলুমেরও এক সময় বিচার হবে। এবং এই কারণে আমি বারবার বলছি, বর্তমান সরকার কোনো অবস্থায় ক্ষমতা হস্তান্তর করতে রাজি না এবং জনগণের কাছে তারা যেতে রাজি না। তারা জানেন যে জনগণ তাদেরকে আর কোনো দিন ক্ষমতায় আসতে দিবে না। তাদের অন্যায়, অত্যাচার, জুলুম, রাজনৈতিক প্রতিহিংসা কারণে দেশের মানুষ আজ অতিষ্ঠ। তারা এই সরকারের হাত থেকে, এই সরকারের জুলুমের হাত থেকে বাঁচতে চায়। এবং সেই বাঁচার একমাত্রই পথ হলো একটি সাধারণ নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। এটা যদি সরকার কোনো অবস্থায় প্রতিহত করতে চায়, তার পরিণতি হবে ভয়াবহ। দেশবাসীর প্রতি আপনার বক্তব্য কি? আমি দেশবাসীকে একটি কথাই বলবো যে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং বর্তমান সরকারের দুর্নীতি, জুলুমের হাত থেকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যাতে নির্বাচন হতে পারে, তার জন্য আমরা প্রয়োজনবোধে যে কোনো মূল্যে আমরা ঐক্যবদ্ধ থাকব। এবং বিরোধী দল যখন ডাক দিবে, দেশে গণতন্ত্রের স্বার্থে সবাই আমরা এ ব্যাপারে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করব। দেশের বর্তমান অবস্থা দেশবাসীকে কাছে পৌঁছে দেওয়ার জন্য দ্বিতীয় আলো যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যে পদক্ষেপ নিয়েছে, দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য এটা একটা শুভ ও ইতিবাচক প্রচেষ্টা। আমি আশা করি দ্বিতীয় আলো তাদের বলিষ্ঠ পদক্ষেপ দ্বারা আমাদের দেশের এই বর্তমান সংকট থেকে রক্ষা করার জন্য তাদের ভূমিকা রাখবেন। দ্বিতীয় আলো, সত্য বললে গায়ে লাগে।